স্বাগত অধ্যয়ন একাডেমিতে। আজ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের বা বাংলা প্রথম পত্রের প্রথম যে প্রবন্ধটি আমাদের সিলেবাসে রয়েছে সেটি হচ্ছে বাঙ্গালার নবলেখক দিগের প্রতি নিবেদন। তো এটা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমরা সেটা বোঝার চেষ্টা করব। তো শিরোনামটাই হচ্ছে বাঙ্গালার নবলেখক দিগের প্রতি নিবেদন। এর মানেটা হলো লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি চাচ্ছেন বাংলা সাহিত্যে যারা নতুন নতুন লেখক হিসেবে আবির্ভাব হবেন তাদেরকে কিছু দিক নির্দেশনা দিতে। তো চলো আমরা দেখে নেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি কি দিক নির্দেশনা দিয়েছেন। তো প্রথম লাইনটা হচ্ছে যশের জন্য লিখবেন না। ঠিক আছে, প্রথম লাইনটা হচ্ছে যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, আবার লেখাও ভালো হইবে না। লেখা ভালো হইলে যশ আপনি আসিবে, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। মার্ক করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে মেন লাইনটা হচ্ছে এটা, যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। তার মানে হচ্ছে আপনি খ্যাতির যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা, যেরকম বাংলাদেশে যদি চিন্তা করি হুমায়ুন আহমেদের কথা, তিনি কিন্তু লিখেছিলেন নিজের প্যাশন থেকে লিখেছিলেন, নিজের নেশা থেকে লিখেছিলেন, যার ফলশ্রুতিতে তাকে কিন্তু খ্যাতি এনে দিয়েছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে সেটা। এরপরে দুই নম্বর পয়েন্টটা হচ্ছে টাকার জন্য লিখবেন না, টাকার জন্য লিখিবেন না। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন হয় নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে। লোকরঞ্জন প্রবৃত্তি মানে হচ্ছে অন্যকে খুশি করার যে প্রবৃত্তি, সেটা অন্যকে খুশি করার যে উদ্দেশ্য সেটা প্রবল হয়ে পড়ে, প্রচুর আকারে বহিঃপ্রকাশ পায়। এখন আমাদিকে দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত অনিষ্টকর হইয়া পড়ে। রচনা বিকৃত মানে হচ্ছে আপনার রচনা বিচ্যুতি, লাইন বিচ্যুতি ঘটে যায়, আপনি বলবেন একটা অর্থটা বুঝাবে আর একটা, এরকম হয়ে যাচ্ছে। আর অপরদিকে অনিষ্টকর হয়ে যায় মানে ক্ষতিকর হয়ে যায়। তো টাকার জন্য লেখা যাবে না। এরপরে ৩ নম্বর পয়েন্টটি হচ্ছে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখিবেন। আমি আবারও বলছি, যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখিবেন। যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাপালার প্রভৃতি নিচু ব্যবসায়ীদের সঙ্গে গণ্য করা যাইতে পারে। এটা বলতেছে লেখক ৩ নম্বর পয়েন্টে আপনার লেখাটা কিন্তু অবশ্যই হতে হবে যে আপনি দেশের জন্য লিখছেন, যার ফলে আপনার লেখার কারণে দেশের কিছুটা মঙ্গল হবে, অপরদিকে মানুষের মঙ্গল হবে। আর যদি এটা না করতে পারেন তাহলে আপনার লেখার কোনো দরকার নাই। তারপরে যদি আপনি লেখেন তাহলে এটা আপনি অনেকটা এরকম ভাবে লিখবেন যেন যাত্রাপালার ব্যবসায়ীদের বলে। আর উনি যখন এটা লিখেছিলেন তখন হলো যাত্রাপালার যারা ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে খুব নিচু চোখে দেখা হতো, মানুষের সামনে নাচানাচি করা, গান করা, এগুলাকে তখন পাত্তা দেওয়া হতো না। আলটিমেটলি সত্য কথা, এগুলোকে পাত্তা দেওয়া হতো না, এই কারণে সেটা বলা হয়েছে। ৪ নম্বর পয়েন্টটি হচ্ছে যাহা সত্য ধর্ম বিরুদ্ধ ও পরনিন্দা, যাহা সত্য ধর্ম বিরুদ্ধ, পরনিন্দা ও পরপীড়ন। পরপীড়ন মানে হচ্ছে অন্যকে ব্যথা দেওয়া বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে হিতকর মানে হচ্ছে উপকার হইতে পারে না, সুতরাং তাহা একেবারেই পরিহার্য, সেটাকে আমাদেরকে দূরে ঠেলে দিতে হবে। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্য লেখনী ধারণ মহাপাপ। ঠিক আছে, অনেকে দেখা যাচ্ছে অন্যান্য ধর্মকে কটূক্তি করে, অন্যান্য ব্যক্তিকে কটূক্তি করে লিখছেন। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে স্বার্থ সাধন করা বা ধর্ম বিরোধ করা। অপরদিকে পরনিন্দা, পরনিন্দা মানেটা হচ্ছে সমালোচনা, এটাকেও লেখক নিষেধ করেছেন যে এটা করবেন না, এটা 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 বাদ দিতে হবে। এরপর ৫ নম্বরটা হচ্ছে যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না। লেখক বলছে আপনি আজকে কিছু লিখলেন সেটা লিখে ছাপাবেন। আমি যদি বলি হালের এখন ফেসবুকে যে লেখালেখি হয় সেই লেখালেখির ব্যাপারগুলা, যে ধরো তোমার মাথায় এখন একটা বিশাল কোনো কিছু প্রবন্ধ টাইপ কিছু লেখা আসছে, তাহলে তুমি ওটাকে যদি তাৎক্ষণিক পোস্টের প্রয়োজন না পড়ে তাহলে তুমি তোমার ফোনের নোটবুকে ওটা লিখে রাখো।
লিখে রেখে 4-5 দিন বা 1 সপ্তাহ তুমি ওটা নিয়ে চিন্তা করো, তাহলে তুমি দেখবা যে তোমার এমন কিছু শব্দ তুমি ওখানে ব্যবহার করতে পারো যেটার অনেক দামি শব্দ হয়ে যায়। তোমার সেন্টেন্সটাকে, বাক্যটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়েও সুন্দর করা যায়। লেখক হচ্ছে সেটাই বলতেছেন যে আপনি যদি করেন তাহলে এইভাবে এটি লিখে রাখবেন, মানে ঠাস করে ছাপাইবেন না। হ্যাঁ, তো আমরা দেখি যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। কাব্য নাটক উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। যারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এই জন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। তাই বলতেছে আপনি যদি ঠাস করে ওটা ছাপাইয়া ফেলেন কিংবা ফেসবুকে পোস্ট করেন, তাহলে সেটা আপনার জন্য খুব একটি উপকার হবে না, বরং আপনাকে নিচে চলে যেতে হবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। তার মানে হচ্ছে আপনি যে বিষয়টা জানেন না, আপনি যে বিষয়টা প্রপারলি আপনার জ্ঞান নাই, তো সেই বিষয়টা নিয়ে কাজ করাটা আপনার জন্য খুব বেশি একটা ভালো হবে না। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে আপনার যদি ওই ব্যাপারটা ভালো থাকে তাহলে আপনি শিখে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা। এটি সোজা কথা, কিন্তু সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না। 7 নম্বরটা হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বলতেছে যে দেখেন লেখনের মধ্যে, হ্যাঁ, আমাদের এরকম মনে হয় যে পরীক্ষার খাতায় কিংবা কোনো বইতে আমি যদি খুব কঠিন কিছু শব্দ লিখি তাহলে আমাকে খুব পশ দেখাবে, আমাকে খুব মানুষ ভাববে যে ওয়াও, আমি যে শব্দ বুঝতে পারতেছি না তার মানে এই যিনি লিখেছেন তিনি অনেক জ্ঞানী গুণী মানুষ। ব্যাপারটা তা না, ঠিক আছে? তো এখন এই ব্যাপারটা থেকে বের হয়ে আসতে হবে যে আমরা যেন এরকম লেখা না লিখি যেটা মানুষ বুঝতেই পারে না, রাইট? ঠিক আছে, তাই লেখক বলতেছেন যেটা করবেন না। তা বলতেছে যদি আপনার মধ্যে থাকে জ্ঞান সেটা অটোমেটিক প্রকাশ পাইবে। 7 নম্বরটা হচ্ছে বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না, বিদ্যা থাকিলে তাহা আপনিই প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় বেশি দেখতে পায়। যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করিবেন না। তাই বলতেছে যে আপনি মানে অ্যাকচুয়ালি বলতেছে যে আপনার যা নাই তা নিয়ে আপনি ভাড়া করে এনে আপনি নিজের জ্ঞানটাকে বাড়াতে যাবেন না, এটা অকল্যাণকর। 8 নম্বরটা হচ্ছে অলংকার প্রয়োগ বা রসিকতার চেষ্টিত হইবেন না। সরি, অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না। স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনিই আসিয়া পৌঁছিবে, ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। তার মানে বলতেছে যে আমাদের লেখার মধ্যে অনেক সময় চাচ্ছে না যে আমি বাক্যটাকে একটু কঠিন করি, আমি বাক্যটাকে একটু হাস্যরসাত্মক করি, তো সেই ক্ষেত্রে এটা খুবই বেশি একটা ভালো হয় না। তাই লেখক বলতেছে এটা করবেন না। আপনি যদি এটা চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার মস্তিষ্কে যদি থাকে তাহলে অটোমেটিক সেটা চলে আসবে, আপনাকে এটা জোর করে আনতে হবে না। 9 নম্বরটি হচ্ছে যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়া দিবে। এটি প্রাচীন বিধি। হ্যাঁ, মানে অতীত রঞ্জন ব্যাপারটা সেটা কিন্তু প্রাচীনকালে এটা কেটে দেওয়া হতো। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে স্থানটি বন্ধুবর্গকে পুনরায় পুনরায় পড়িয়া শুনাইবে, যদি ভালো না হইয়া থাকে তবে 2-4 বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দেবে। তাই বলতেছে যে তুমি এক কাজ করতে পারো, তোমরা যারা নতুন লেখক রয়েছে তারা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে এটা দেখাতে পারো, তারপরে যদি তারা অন্য কিছু বলে যে না এটা এইভাবে না এইভাবে, তাহলে তুমি ওটা কেটে দিতে পারো অথবা ওটাকে উন্নত করতে পারো। 10 নম্বরটা হচ্ছে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। এটা মাথায় রাখবে, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার হচ্ছে সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক।
কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। ওই যে আমরা একটু আগে দেখলাম যে পয়েন্টে খুব পশ টাইপের কিছু শব্দ ব্যবহার করে, মানুষকে বুঝতে না দেওয়ার শব্দ ব্যবহার করে, এটা ঠিক না। তুমি সোজা বাংলা, যে বাংলাটা মানুষ বুঝতে পারে, তুমি সেটাতে লেখো না কেন? এখন নম্বরটা হচ্ছে কাহারও অনুকরণ করিও না। হ্যাঁ, আপনি যখন লিখবেন, হ্যাঁ, তখন অন্য কাউকে অনুকরণ করার কোনো মানে হয় না, তার কোনো অনুকরণ করার কোনো দরকার নেই। তাই বলতেছে আপনি যেরকম আপনি সেরকমই লেখেন, কোনো সমস্যা নেই। অনুকরণে দোষগুলি অনুকৃত হয়, গুণগুলি হয় না। আপনি যখন হুমায়ুন আহমেদকে অনুকরণ করবেন, দেখবেন যে আপনার হুমায়ুন আহমেদ তো মানুষ, তারও তো ভুল থাকতে পারে। তা আপনি সেই ভুলটা আপনি আপনার মধ্যে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, তো অপরপক্ষে দেখা যাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি আসল তার যে গুণগুলো রয়েছে সেই গুণ আপনি নিতে পারবেন না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন, আমিও এইরূপ লিখিব, এ কথা কদাপি মনে স্থান দিও না। যে কথার প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। আপনি যেটা, কেউ জিজ্ঞাসা করলে যে এটা কেন লিখেছিস, আপনি যদি না পারেন তাহলে সেটা লিখবেন না। প্রমাণগুলি সংযুক্ত করার সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা যায়। রাইট? আপনি লেখার সাথে নোট করে দিতে হবে না, কিন্তু কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, সেটা তার মানে হচ্ছে আপনার নিজের মধ্যে কিন্তু এই ব্যাপারটা আগে গেঁথে নিতে হবে যে আমি যে কথাটা বলছি এটার পক্ষে আমার ব্যাপক জোরালো বক্তব্য রয়েছে। এবং ১৩ এবং সর্বশেষ পয়েন্টে রয়েছে বাংলা সাহিত্য, বাংলার ভরসা। এই নিয়মগুলি বাংলার লেখক দিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে, বেগে হইতে থাকিবে। তাই সর্বশেষ বলতেছে যে বাংলা সাহিত্য, বাংলা ভাষার ভরসা। বাংলা সাহিত্যটাকে যদি আমরা যত্ন না করতে পারি, তাহলে বাংলা ভাষার যত্নটা আমাদের দ্বারা হবে না। তো আমরা এই নিয়মগুলো মেনে যদি চলতে পারি, তাহলে আমাদের বাংলা সাহিত্য বা বাংলা ভাষা অতি বেগের সামনে আগাইতে থাকবে। তো এই ছিল হচ্ছে বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তখন পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।